হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। তো আজকে চলে এসেছি তোমাদের আরেকটা ম্যাথের ক্লাস নিয়ে। আরেকটা ম্যাথের ক্লাস বলতে আজকে ক্লাসটা একটু স্পেশাল অঙ্ক থাকবে। কিরকম স্পেশাল অঙ্ক? তোমাদের কলকাতা পুলিশের ভলিউম 2 এ যে প্র্যাকটিস সেটটা মার্কেটে অ্যাভেলেবেল আছে, আশা করি তোমরা অনেকেই কিনেছো ওটা। তো সেই প্র্যাকটিস সেটের শেষের দিকে দেখবে স্পিড টেস্ট আছে। সেই স্পিড টেস্টগুলো 1, 2, 3 করে নাম্বারিং করা আছে। সেই স্পিড টেস্ট 1 এর কিছু সলিউশন আজকে আমরা তোমাদের জন্য এনেছি। ওকে, তো দেখা যাক আজকের অঙ্কগুলো কি কি আছে। আচ্ছা, একটু বলে দিই কোন বইটা, যে বইটা তোমরা এই যা মার্কেট থেকে কিনেছো, এটা কেপি কনস্টেবল ভলিউম 2 55 মডেল সেট। সেখানে দেখবে স্পিড টেস্টও ইনক্লুড করা আছে। সেই স্পিড টেস্ট 1 এরই কথা আমরা আজকে বললাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম অঙ্ক দেখা যাক কি আছে। প্রথম অঙ্কটা দেখো কি আছে। সুধীর বাবু কিছু সংখ্যক পেন 4 জন ছাত্রের মধ্যে 1/2 1/3 1/4 1/5 অনুপাতে ভাগ করে দিতে চান, তাহলে কমপক্ষে কতগুলি পেন লাগবে? আরেকবার বলে দিই, এখানে বইয়ের ছবি দেখতে পাচ্ছ। এই বইতে চলে যাও একদম শেষের দিকে স্পিড টেস্টে, স্পিড টেস্ট 1 এ। স্পিড টেস্ট 1 এর কোশ্চেন নাম্বার 1 আমরা আলোচনা করছি। এটা আমাদের ফার্স্ট কোশ্চেন বলে কোশ্চেন নাম্বার 1 না, ওটা স্পিড টেস্টের কোশ্চেন নাম্বার 1। ওকে, তো দেখা যাক কি করে করি অঙ্কটা আমরা। তো এখানে দেখো সমস্যাটা হচ্ছে এইটাকে নিয়ে প্রথম সমস্যা কি না, এখানে আমাদের এগুলো ফ্র্যাকশনে দেওয়া আছে। এই ফ্র্যাকশন গুলোকে আগে আমাদের আনতে হবে পূর্ণ সংখ্যায়। তো তার জন্য আমাদের কি করতে হয়? তার জন্য আমরা করি হচ্ছে 2, 3, 4, 5 এই তলার সংখ্যাগুলো লসাগু করে আমরা গুণ করে দিই। তো তলার সংখ্যাগুলো লসাগু মানে 2, 3, 4, 5, এদের লসাগু কত হবে? এদের লসাগু হয়ে যাচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, এদের লসাগু কত হয়ে যাচ্ছে? 60। তুমি 2 কে বাদ দিতে পারো, 4, 3, 5, 2 কে বাদ দিতে কেন পারো? 2 4 এর মধ্যে রয়ে গেছে। 3, 4, 5 লসাগু কত হয়ে যাচ্ছে? 60। তো 60 দিয়ে যদি আমি প্রথমটাকে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 30। 60 দিয়ে যদি আমি সেকেন্ডটাকে গুণ করি কত হয়ে যাবে? 20। 60 দিয়ে থার্ডটাকে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 15। আর এটাকে গুণ করলে কত হয়ে যাচ্ছে? 12 হয়ে গেল। আচ্ছা, গুণ করা ব্যাপারটা যদি কারোর মাথায় না ঢোকে তো এই জায়গাটা দেখে নাও, 60 দিয়ে গুণ করা বলতে এইটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? সিমিলারলি বাকিগুলো হবে। ওকে, তাহলে দেখো যদি আমাদের কাছে এমন একটা সংখ্যা থাকতে হবে যে সংখ্যাটাকে এই রেশিওতে ভাঙতে পারবো আমরা। তো এই রেশিওতে ভাঙতে গেলে কি হবে? এদের যে যোগফলটা হবে সেটাই আমার মিনিমাম নাম্বার হতে হবে। তার মাল্টিপল থাকলে তো হয়েই যাবে। তো মিনিমাম কত থাকতে হবে? এই সংখ্যার যোগফলটা থাকতে হবে। তো এই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা কত পাচ্ছি? 30 + 20 + 15 + 12। তাহলে যোগ করলে কত হয়ে গেল আমাদের? 2, 7, 20, 20 মানে 77 হয়ে গেল আনসার, মানে অপশন বি হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করে দেখে নিও যে আমাদের কিন্তু দেওয়া ছিল এইটা থেকে আমাদের এটাতে কনভার্ট করতে হলো, দিয়ে আমরা আনসার বলতে পারলাম। কোনো কোনো সময় অঙ্কে দেখবে ডিরেক্ট এটা দেওয়া থাকবে, তখন একদম ইজিলি তুমি যোগ করিয়ে আনসার বলতে পারবে। আর একটা এখানে কন্ডিশন মনে রাখবে যে 77 আনসার হতে পারে, আবার 77 এ কোনো মাল্টিপলও দিয়ে থাকতে পারে, মানে 77 × 2 মানে 554 এখানে থাকতে পারে। ওকে, কোশ্চেন নাম্বার 3, এই যে বইটা দেখেছিলাম এই বইটারই কোশ্চেন নাম্বার 3 আছে, ঠিক আছে? এই বইটা তোমরা মার্কেটেও দেখতে পাচ্ছ, কেপি ভলিউম 2 কনস্টেবলের জন্য 55 মডেল সেট স্পিড টেস্ট। ওকে, তো চলো আমরা কোশ্চেন নাম্বার 3 তে যাই এই বইয়েরই। তো কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে? সচিন বাবুর মাসিক আয়ের 30% খাবারের জন্য খরচ করে, 10% পোশাকের জন্য খরচ করে এবং 20% কিসের জন্য খরচ করে? ওষুধের জন্য। হয়ে গেল। করার পর ওনার কাছে পড়ে থাকে 2500 টাকা, ব্যাংকে জমা করেন উনি। তাহলে সচিন বাবুর মাসিক আয় কত? তো আমরা আগের দিন ক্লাসে দেখেছিলাম এই যে 30%, এই 30% মানে কি? 3/10। আমি এগুলো অত ডিটেলে যাচ্ছি না, এই কারণে যাচ্ছি না, এটা কিন্তু পুরোটাই প্র্যাকটিস সেট হচ্ছে। যারা প্রিপেয়ার্ড স্টুডেন্ট, যারা প্র্যাকটিস মানে বেসিকটা কমপ্লিট হয়ে গেছে, ফাউন্ডেশন কমপ্লিট হয়ে গেছে, যারা প্র্যাকটিস করতো তাদের জন্য। ওকে, তো আমাদের যারা একদম বিগিনার তাদের জন্য ক্লাস আনা হবে, তো দেখতে থাকো। ওকে, 30% ইকুয়াল টু কত হচ্ছে? 3/10। 10% ইজ ইকুয়াল টু কত? 1/10। এগুলো জাস্ট তোমাদের একবার দেখানোর জন্য এগুলো দেখিয়ে দিচ্ছি। 1/5 হয়ে গেল। এবার ব্যাপারটা কি হচ্ছে, তিনি প্রথমে কত খরচ করেন? 30, তারপরে 10, তারপরে 20। এবার এই যে এগুলো করলাম, মানে আমি তোমাদের আগের দিন শিখিয়েছিলাম যে পার্সেন্টেজ থাকলে আমরা এই নিয়মটা ফলো করবো, একদম খুব ইউজফুল, ঠিক আছে? এবার এখানে একটা গল্প আছে। গল্পটা কি আছে?
বলেছে মাসিক আয়ের 30% খাবারের জন্য খরচ করে, 10% পোশাকের জন্য খরচ করে, 20% ওষুধের জন্য খরচ করে। এবার যদি আমাকে কথাটা বলতো যে 30% খরচ করছে, তারপরে যেটা বাকি পড়ে রইলো তার 10% খরচ করছে হচ্ছে পোশাকের জন্য, তারপরে যেটা বাকি পড়ে থাকছে তার 20% ওষুধের জন্য, তখন আমরা এই জিনিসটাকে কাজে লাগাতাম এবং সেটা খুবই ইউজফুল হতো। তো এখন আমাদের শুধু শুধু এইটা অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। নর্মাল বলেছে, পকেটে টাকা আছে, বড়লোক বাবার ছেলে, তার টাকার হিসেব রাখার দরকার নেই, বারবার কত পড়ে রয়েছে, সে কি করছে 30% খরচ করে দিল, তারপরে আবার 10% খরচ করে দিল, 20% এইভাবে খরচ করে যাচ্ছে পর পর। তাহলে আমরা কি করবো, এইগুলোকে যোগ করে দিই, 30 প্লাস 10 প্লাস হচ্ছে 20, তাহলে কত হয়ে গেল এখানে 30 প্লাস 10 20 40 60, তাহলে 60% কি হলো খরচ করে ফেলেছে। ঠিক আছে, 60% খরচ করার পরে ওনার কাছে কত পড়ে রয়েছে 2500 টাকা পড়ে রয়েছে। তো এখানে এবার চলে এসো 60% মানে কত 3/5, তাই তো? তো 60% মানে 3/5 হলে ওনার কাছে পড়ে রয়েছে ক টাকা, 2 টাকা পড়ে রয়েছে। 5 টাকা আমার কাছে মোট ছিল, আমি খরচা করে ফেলেছি 3 টাকা, তাহলে ক টাকা পড়ে রয়েছে 2 টাকা পড়ে রয়েছে। সেই 2 টাকা মানেই হয়ে যাচ্ছে কত 2500। তাহলে 5 টাকা মানে কত, 5 টাকাটাই তো মোট টাকা, তাহলে 5 টাকা ইকুয়াল টু কত হবে দেখে নিচ্ছি, 2500 বাই 2 ইন্টু 5। ঠিক আছে, আমি ইচ্ছা করলে কি করতে পারি, এখানেই কাটাকাটি করতে পারতাম। আমি সাধারণত এই স্টেপটা করাটার বিরুদ্ধে আর কি, এটা আমি করতে চাই না। তো যাদের অসুবিধা করে নেবে, আর না অসুবিধা হলে এখানে একদম এটা কত হয়ে যাচ্ছে 1225, 1225 হচ্ছে, সরি 1250, আর এখানে হচ্ছে কত দিয়ে গুণ হয়ে যাবে 1250 ইন্টু 5, তাহলে আমাদের আনসার হয়ে গেল কত 1250 ইন্টু 5। তাহলে 1250 ইন্টু 5 মানে কত হয়ে গেল 60, 5 12 60, 150, 6100, সরি 250, আনসার হয়ে গেল 6250, অপশন বি। ঠিক আছে, তার মানে কি হলো এইখান থেকে ডিরেক্ট আমরা আনসারে চলে এলাম। আমি তোমাদের বলছিলাম এই জায়গাটা আমি করতে ঠিক পছন্দ করি না আর কি। এবার আমি দেখিয়ে দিলাম কেন, যদি বুঝতে অসুবিধা তাই দেখিয়ে দিলাম। তাহলে আমরা সিম্পলি করে নিচ্ছি 3/5, 3/5 মানে কত, ডিফারেন্সটা 2, মানে 2 টাকা আমার কাছে পড়ে রয়েছে, এই 2 টাকা মানেই কত 2500, 2 টাকা মানে যদি 2500 হয় তাহলে 5 টাকা মানে কত হয়ে গেল, আনসার কি 6250। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 মানে হচ্ছে ওই বইয়েরই কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, দেখা যাক কি বলছে। একটি দ্রব্য বিক্রয় করে 10% লাভ হয়। একটি দ্রব্য বিক্রয় করে কত পার্সেন্ট লাভ হয়, 10% লাভ হয়। যদি দ্রব্যটি দ্বিগুণ দামে বিক্রি করা হয় তবে লাভের হার কত হবে। দেখো 10%, তো 10% লাভ হয় মানে কি, 10% লাভ হয় মানে জিনিসটা আমি কিনেছিলাম 100 টাকায়, জিনিসটা আমি কিনেছিলাম 100 টাকায়, আমি বিক্রি করেছি কত 110 টাকায়। পরিষ্কার হিসেব, জিনিসটা কিনেছি 100 টাকায়, বিক্রি করেছি কত টাকায় 110 টাকায়, হয়ে গেল। এবার বলছি দ্রব্যটি দ্বিগুণ দামে বিক্রি করছে, দ্বিগুণ দামে বিক্রি করা মানে কি এইটারই ডাবল, মানে 220 টাকায় তুমি বিক্রি করতে চাইছো, তো 220 টাকায় তুমি জিনিসটা বিক্রি করছো, কেনা দাম কত ছিল 100 টাকা, তাহলে লাভ কত হলো, লাভ হয়ে গেল 120 টাকা। তো 100 টাকায় যদি 120 টাকা লাভ হয় তাহলে কত পার্সেন্ট লাভ হয়ে গেল, 120% আমাদের লাভ হয়ে গেল। তাহলে আনসার কত হয়ে গেল 120। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা গুরুত্বপূর্ণ দুটো ইনফরমেশন দিয়ে দিই। ইনফরমেশন নাম্বার 1 হচ্ছে আমাদের ডব্লিউপি কেপি কনস্টেবলের 5th অগস্ট অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে, আবাসিক যেটা আমাদের স্পেশাল। তো সেই আবাসিকের ব্যাচ শুরু হয়ে গেছে 5th অগস্ট। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করো হচ্ছে এই নাম্বারে, দেখো নিচে এই নাম্বার দেওয়া আছে, নিচে এই নাম্বারে যোগাযোগ করো, হেল্পলাইন নাম্বারে। আর কি কি ফেসিলিটিস আছে সেগুলোর জন্য এখানে আপাতত কিছু দেওয়া আছে, আরো অনেক ফেসিলিটিস তোমরা পাবে আবাসিকে, তো সেইগুলো জানার জন্য তোমরা নিচে নাম্বারে কল করে নিতে পারো। ওকে, আর নাম্বার 2, ইনফরমেশন নাম্বার 2 হচ্ছে ডব্লিউপি কেপি এর প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে অনলাইনে। যারা অফলাইনে আসতে পারছো না, আবাসিকে ভর্তি হতে পারছো না, তারা চলে এসো অনলাইনে। অনলাইনে কি কি ফেসিলিটিস পাবে সব এখানে লিস্ট করা রয়েছে। আরো বিশদে জানতে হলে তোমরা এই হেল্পলাইন নাম্বারে কল করো, করে তোমাদের যা কোয়ারিজ আছে করে নাও। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেনটা কি আছে, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলতে আবারও বলছি ওই প্র্যাকটিস সেটেরই কোশ্চেন নাম্বার 5 এ। ওকে, তো কোশ্চেন নাম্বার 5 কি বলছে,
চিনি ও জলের দুটি মিশ্রণে চিনির পরিমাণ যথাক্রমে A% ও B%। ঠিক আছে, এইসব A B দেখলেই তোমাদের মাথাটা কিরকম করতে থাকে। তো যাই হোক, তো এখানে আবার একটা জিনিস খুব সুন্দর করে মেনশন করে দিয়েছি, যেটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করতে গিয়ে কিন্তু এটার জন্যই আমাদের আনসারে হেরফের হবে, সেটা হচ্ছে A less than B। ঠিক আছে, পরে আসছে ওটার গুরুত্বটা কতটা সেটা পরে বোঝাচ্ছি। বলছে ওই দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে মিশ্রণের চিনির পরিমাণ হয়ে যাবে C%। এখানে অবশ্যই কিন্তু এই রিলেশনটা আমাদের মাথায় রাখতে হবে, এইটা বলে দিয়েছে এটা। ঠিক আছে, আর তোমরা অ্যালিগেশন মেথডে মানে ক্রস মেথডে যারা অঙ্ক করো তারা জানোই মাঝেরটা কি হতে হয়, মাঝেরটা দুটোর থেকেই বড় বা দুটোর থেকেই ছোট হতে পারে না, যে কোনো একটা থেকে বড় হবে একটা থেকে ছোট হবে। তো দেখা যায় এখানে কি বলছে, চিনির পরিমাণ প্রথম মিশ্রণে কত আছে A% আছে, রাখলাম। তারপরে কি বলেছে, সেকেন্ড মিশ্রণে রয়েছে B%, এটাও রাখলাম। দুটোকে মিশিয়েছে, মেশানোর পরে কি হয়েছে C% হয়ে গেছে। তাহলে গল্পটা কি হবে, এ দুটো বিয়োগ হয়ে যাবে। তো এবার বিয়োগ হয়ে আমরা C-A করব নাকি A-C করব, ওই ব্যাপারটা ডিসাইড করার জন্য আমাদের এইটা দিয়েছে। খেয়াল করে দেখো এখানে A less than C, তাহলে A less than যদি C হয় তাহলে A ছোট C বড়, তাহলে C যদি বড় তাহলে এখানে কি লিখবো আমরা C-A লিখতে বাধ্য। ঠিক আছে, নাহলে আমাদের নেগেটিভ সাইন আসবে, রেশিওতে কিন্তু আমরা নেগেটিভ সাইন নিই না, অমিট করি। ওকে, এবার এখানে দেখো কি আছে, B-C করবো না C-B করবো, C হচ্ছে B এর থেকে ছোট, তাহলে B বড়, তাহলে B থেকে কি করবো C- করবো, তাহলে B-C। তাহলে রেশিওটা হয়ে গেল কি B-C:C আছে, B-C:C এই যে B-C:C। ঠিক আছে, এইখানেই কিন্তু তোমাদের অঙ্কটা খুব ইজি, অঙ্কটা ইজি, কিন্তু দেখো এখানে উল্টোটাও আছে, উল্টোগুলোও আছে, তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে তোমাকে অপশানে কি করতে পারে C-B=C-A, এটাও দিতে পারে, তখন তুমি কনফিউজ হয়ে যাবে যে কোনটা নেবো আনসার। তো এইটার জন্য কিন্তু এই ডিসাইডটা করার জন্যই কিন্তু এই রিলেশনটা দেওয়া আছে A<C>B। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো দেখা যাক আমাদের পরের অঙ্কটা কি আছে। পরের অঙ্কটা কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 মানে হচ্ছে যে বইটার কথা আমি বলেছিলাম সেই বইটারই কোশ্চেন নাম্বার 8, মানে স্পিড টেস্ট 1 এরই কোশ্চেন নাম্বার 8 এ আছে এই অঙ্কটা। কি বলছে দেখো, 96 মিটার ও 84 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 64 কিলোমিটার পার আওয়ার আর 52 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কি করছে, পরস্পরের দিকে গতিবেগে একই দিকে, পরস্পরের দিকে না কিন্তু একই দিকে কি করছে, অতিক্রম করছে একে অপরকে, একই দিকে যাচ্ছে তারা। তাহলে একই দিকে যদি যায়, দুখানা ট্রেন যখন একই দিকে যাচ্ছে, একটা স্পিড ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার আর একটা স্পিড ধরে নিলাম y কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা কি হচ্ছে, যখন দুটোই মুভিং তখন আমাদের কি কনসেপ্ট আসবে, আপেক্ষিক গতিবেগের কনসেপ্ট আসবে। তো আপেক্ষিক গতিবেগ বলতে কি করে বুঝবো, যে একটা সাপেক্ষে আর একটার গতিবেগকে বলে আপেক্ষিক গতিবেগ। তো ডিরেকশন যখন সেম থাকছে তখন কি হয়ে যাবে, আপেক্ষিক গতিবেগ হবে x-y অথবা y-x, যেটা বড় থাকবে সেটা থেকে ছোটটা মাইনাস। আর এই প্রসঙ্গেই বলে রাখি, যদি অপোজিট ডিরেকশন থাকে তাহলে কি মানে এইরকম ডিরেকশন থাকে, এই অপোজিট ডিরেকশন থাকে, তাহলে কি হয়ে যাবে x+y, দুটো গতিবেগ যোগ হয়ে যাবে। তাহলে সেম থাকলে হচ্ছে মাইনাস আর অপোজিট থাকলে হচ্ছে প্লাস। এখানে কি আছে, এখানে পরিষ্কার বলা আছে একই দিকে গেলে। ঠিক আছে, তো একই দিকে গেলে মানে কোনটা ইউজ হবে, এইটা ইউজ হবে। তো দেখা যাক কি হচ্ছে। ব্যাপারটা কি, আমাদের চেয়েছে কি কত সময়, তো আমাদের চেয়েছে সময়, সময় মানে কি টাইম, তো টাইম চেয়েছে, টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এবার একটা ট্রেন যখন অন্য একটা ট্রেনকে ক্রস করছে তখন কোন দৈর্ঘ্য ক্রস করবে, তখন ক্রস করবে হচ্ছে কি দুটো ট্রেনের মিলিত দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে সেটা কত, সেটা হয়ে যাচ্ছে তোমার এখানে 96 + 84, এটা হয়ে গেল মিটার, এত মিটার। ঠিক আছে, এটা হচ্ছে দুখানা ট্রেনের মানে যে দৈর্ঘ্য মোট সেটা। এবার নিচে কি বসাবো, স্পিড বসাবো। স্পিড মানে কি, দুটো ট্রেনের স্পিড বলা আছে 64 আর একটা হচ্ছে 52। 64 আর 52 আপেক্ষিক গতিবেগ কত হবে, এখানে বিয়োগ হবে। কেন বিয়োগ হবে, কারণ আমি তো একটু আগেই বলেছি দুখানা ডিরেকশন কি হচ্ছে সেম হয়ে যাচ্ছে, তাহলে এত কিলোমিটার পার আওয়ার। অঙ্ক কিন্তু এখানে রেডি, আমাদের অঙ্ক কিন্তু আমাদের এখানে রেডি।
কিন্তু আমার খেয়াল করে দেখো এখানটায় মিটার আর এখানে কিলোমিটার পার আওয়ার, তো ইউনিট তো সেম নয়, তো ইউনিট সেম নয় বলে এখানে কি হবে, ব্যাপারটা হবে না। ওকে, তো দেখি ব্যাপারটা কি জানা। এখানে দেখো যোগ করলে কত হয়ে যাচ্ছে, 116 হচ্ছে, তাই তো? না 180 হচ্ছে, সরি। এখানে যোগ করলে তোমার হয়ে যাচ্ছে কত, 180। তাহলে 180 হয়ে গেল এটা। তাহলে 180 যদি এটা হয়, এটা মাইনাস করলে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 12। তাহলে এত মিটার আছে আর 12 কি আছে, কিলোমিটার পার আওয়ার আছে। তো কিলোমিটার পার আওয়ার থেকে আমরা কি করবো, মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। তো মিটার পার সেকেন্ডে আসতে গেলে কত দিয়ে গুণ হবে, 5/18 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কাটি 12, এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে 12, 15, 180 হচ্ছে, 5 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে 3, 18 কত হয়ে গেল, 54। তাহলে 54 সেকেন্ড তোমাদের মানে ট্রেন দুটোর টাইম লাগবে একে অপরকে ক্রস করতে। তাহলে হয়ে গেল কি আনসার, অপশন ডি। তাহলে অঙ্কটা কিন্তু হলো জাস্ট এইটা, পরীক্ষার সময় কিন্তু আমরা শুধু এইটা লিখিয়ে অঙ্ক করার চেষ্টা করবো, বাকি কিছু লেখার দরকারই নেই। ঠিক আছে, বোঝানোর জন্য আমি এই লাইনটা বললাম। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 9। সুমন এক্স থেকে ওয়াই যায় এবং রেখা ওয়াই থেকে এক্স এ যায়, মানে এক্স আর ওয়াই হচ্ছে দুটো পয়েন্ট। এক্স আর ওয়াই হচ্ছে কি দুটো পয়েন্ট, এক্স আর ওয়াই হচ্ছে দুটো পয়েন্ট। এই এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে এটা। এবার সুমন কি করছে, এখান থেকে সুমন এদিকে যাচ্ছে আর এখান থেকে রেখা এদিকে আসছে, অপোজিট ডিরেকশনে আসছে। দুজনের সাক্ষাতের পর ওরা এই যে এদিকে আসছে, ধর দেখা গেল যে এইরকম জায়গায় ওরা মিট করলো, মানে এই দুজনে আসছে মানে কি এরকম জায়গাটা মিট করলো, মিট করার পর দেখা হলো, কথা বললো, দিয়ে ও ওদিকে বেরিয়ে গেল, এইদিকে বেরিয়ে গেল। ঠিক আছে, সেম ব্যাপার এখানে হচ্ছে, সুমন এদিকে বেরিয়ে গেছে আর রেখা এদিকে বেরিয়ে গেছে। এবার সুমনের এই জায়গা থেকে এদিকে যেতে কত সময় লাগলো, সময় লেগেছে কত, 3 ঘন্টা 12 মিনিট। এইটা হয়ে যাচ্ছে আমাদের 3 ঘন্টা 12 মিনিট হয়ে গেল। আচ্ছা, আর রেখার সময় কত লাগছে, 1 ঘন্টা 48 মিনিট হয়ে গেল। ক্লিয়ার? এবার 3 ঘন্টা 12 মিনিট মানে কত ঘন্টা, আমরা এটাকে 60 দিয়ে ভাগ করে দিই, করলে কত হচ্ছে 5। তাহলে 3 পূর্ণ 1-এর 5, 3 পূর্ণ 1-এর 5 মানে কত হয়ে গেল, 3 5 15 আর 1 16, 16/5 ঘন্টায় চলে এলাম আমরা, মিনিটে কিন্তু আসলাম না। আমাদের একটা বাজে মিসকনসেপশন আছে কি না, যাই থাক মিনিট থাকলে মিনিটে, ঘন্টা মিনিট থাকলে মিনিটে কনভার্ট করে নিই, এইসব ব্যাপারগুলো আমরা করি, বা সেকেন্ডে কনভার্ট করে নিই, এগুলো কিন্তু সবসময়ের জন্য ভালো হবে না। ঠিক আছে, এইখানে আমি জাস্ট ঘন্টায় কনভার্ট করলাম, অনেকটা ইজি হবে, সংখ্যাটা ছোট হবে। আচ্ছা, এবার আসছি 1 ঘন্টা 48 মিনিট। তাহলে 48 মিনিটকে আমি কি করব, ঘন্টায় কনভার্ট করব। এই মিনিট, এখানে মিনিট ছিল, এটাকে ঘন্টায় কনভার্ট করলাম। তাহলে কত হচ্ছে, 4 12 48, 5 12 60। তাহলে 1 পূর্ণ 4-এর 5 ঘন্টা হয়ে যাচ্ছে, 5 একে 5 আর 4-এ 9, 9/5 ঘন্টা হয়ে গেল। ব্যাস। এবার এইটার একটা রুল আছে, এই যে মিট করার পর যদি বাকি সময়, বাকি ডিস্টেন্স কভার করার জন্য সময়গুলো বলা থাকে, তাহলে কি করব, জাস্ট উল্টে দিয়ে আমরা রুট করে দেবো। তাহলে উল্টে দিয়ে, মানে এখানে যদি সুমন আর রেখা হয়, যদি সুমন আর রেখার গতিবেগের অনুপাত কি হয়ে যাবে, সুমন আর রেখার গতিবেগের অনুপাত হয়ে যাবে, জাস্ট ওদের সময় দুটোকে উল্টে আমরা কি করে দেবো, রুট করে দেবো। সুমনের টাইম কোনটা ছিল, এটা রেখার জায়গায় বসাও, আর রেখার টাইম ছিল কত, 9/5, এটা সুমনের জায়গায় বসাও। শুধু একটা জিনিস অ্যাডিশন হচ্ছে আমাদের √(x) হয়ে গেল। তাহলে 5 5 এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে 3 কত হয়ে গেল, 4। এবার তোমরা প্রশ্ন করবে যে কি রুট করলেন, কি করলেন, বুঝতে পারলাম না ব্যাপারটা। যারা প্র্যাকটিস করছে তারা বুঝতে পারবে আশা করি, তবু আমি বলে দিচ্ছি একবার। যখনই দেখবে যে এইরকম একটা আলাদা কালি দিলে তোমাদের সুবিধা হবে বুঝতে, যখনই দেখবে এইরকম কেস, এই যে গল্পটা এরকম যদি হয়, এখান দিয়ে একজন আসছে, এখান দিয়ে একজন আসছে, ওরা এরকম জায়গায় মিট করে বাকি ডিস্টেন্সটা এইভাবে কভার করলো, এই লোকটা যাচ্ছে এক্স টাইমে, এই লোকটা যাচ্ছে ওয়াই টাইমে, তাহলে দুজনের গতিবেগের অনুপাত কি হবে, গতিবেগ সবসময়, সময়কে এটা এক্স ঘন্টা এটা ওয়াই ঘন্টা ছিল, গতিবেগ সবসময় বার করতে গেলে সময়ের রেশিওকে উল্টে দিলেই গতিবেগের রেশিও বেরিয়ে যায়। তো উল্টে তো আমরা দেবই, উল্টে দেবো, এখানে এক্স লিখলাম, এখানে ওয়াই লিখলাম, সাথে কি করবো, একটা রুট করবো। রুটটা কেন করলাম, এক্সপ্লেন করলে, অঙ্কটা এক্সপ্লেন করলে অনেকটা বড় হবে। এখানে একটা ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে, ফর্মুলাটা কি, √(y) = √(x). এটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
কোশ্চেন নাম্বার 10 কি বলতে চাইছে দেখো, তিনটি নল এ বি ও সি একটি ড্রাম ভর্তি করতে পারে যথাক্রমে 12 ঘন্টায়, 15 ঘন্টায়, 20 ঘন্টায়। আচ্ছা 10 নম্বর অঙ্ক মানে এটা হচ্ছে ওই প্র্যাকটিস সেটের স্পিড টেস্ট 1 এর 10 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো কি বলছে দেখো 12 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টায় ভর্তি করতে পারে যদি এ নলটি সবসময় খোলা থাকে। যদি এ নলটি সবসময় খোলা থাকে, যদি এই নলটি সবসময় খোলা থাকে এবং বি ও সি নলটি 1 ঘন্টা অন্তর সেটিকে বন্ধ রেখে অপরটি খোলা হয়, তবে কত ঘন্টা পরে ড্রামটি পূর্ণ হবে। অঙ্কটা কিন্তু মাইনিউটলি না পড়লে বুঝতে অসুবিধা হয়ে যাবে, একটু মাইনিউটলি পড়ো। কি বলছে দেখো, এখানে এ বি সি তিনজনে কাজ করছে। এ কি করছে, এ থ্রু আউট কাজ করেই চলেছে, কিন্তু কি হচ্ছে এ থ্রু আউট কাজ করেই চলেছে, কিন্তু বি আর সি, যে বি ও সি একটি নলটি 1 ঘন্টা অন্তর করে এ কে হেল্প করছে। তাহলে প্রথম ঘন্টায় এ কে বি হেল্প করছে, সেকেন্ড ঘন্টায় এ কে সি হেল্প করছে। এইটা হচ্ছে অঙ্কটার গল্প। তাহলে আমাদের এটা দরকার নেই। এবার এই ব্যাপারটাই কন্টিনিউ করে যাচ্ছে, তারপরের আবারে আবার এ প্লাস বি, তারপরের আবারে আবার এ প্লাস সি, এভাবে চলছে। ঠিক আছে, তো এই অঙ্ক করতে গেলে আমরা ইউনিট মেথডে করব, মানে ইউনিট ধরে করব। সেটা কি, কত ইউনিট কাজ করতে হচ্ছে সেটাকে দেখে নি। 12 ঘন্টা, 15 ঘন্টা আর এখানে 20 ঘন্টা। তো 12, 15 আর 20 এদের আমরা লসাগু করে নিই। 12, 15, 20 হয়ে যাবে কত, এই 20 লসাগু কত হয়ে যাবে 60। তাহলে 60 ইউনিট কাজ আমাদের করতে হবে, মানে 60 ইউনিট ভাবতে যদি অসুবিধা লাগে তুমি ধরে নাও 60টা কাজ করতে হবে। ঠিক আছে, তো 60টা কাজ করতে হবে যেহেতু এ বি সি কে একসাথে, তাহলে হিসাবটা প্রত্যেকেরই করতে হবে। তাহলে এ করছে 12 ঘন্টায় 60টা কাজ, এ 12 ঘন্টায় 60টা কাজ যদি করে তাহলে 1 ঘন্টায় কটা কাজ করবে 5টা। বি করবে 15 ঘন্টায় 60টা কাজ, তাহলে 1 ঘন্টায় কত করবে 4টে। সি করবে 20 ঘন্টায় 60টা কাজ, তাহলে 1 ঘন্টায় কত করবে 3টে। তাহলে আমি এর জায়গায় 5, এর জায়গায় 5, বি এর জায়গায় 4, সি এর জায়গায় 3 বসিয়ে দিলাম। তাহলে এখানে কত হলো 9টা আর এখানে কত হয়ে গেল 8টা। তাই তো, তাহলে মোট কতগুলো কাজ হয়ে গেল 17টা কাজ হয়ে গেল, মানে 17 ইউনিট কাজ হয়ে গেল। কত ঘন্টায় 2 ঘন্টায়। ভালো করে খেয়াল করে দেখো, প্রথম ঘন্টায় এ আর বি করেছে আর সেকেন্ড ঘন্টায় এ আর সি করেছে। তো এই তিনজনে মিলে কি করেছে 17 ইউনিট কাজ করেছে 2 ঘন্টা ধরে। কিন্তু করতে হবে কত ইউনিট কাজ, আমাদের 60 ইউনিট কাজ করতে হবে। 60 ইউনিট কাজ করতে গেলে কি হবে দেখি, 17কে গুণ করে দেখো কোথায় 60 আছে। 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68 হয়ে যাচ্ছে। 60 তো নেই, বরঞ্চ 60-এর বেশি হয়ে যাচ্ছে, নেব না। তাহলে কি হচ্ছে এখানে 3 17 কত হয়ে যাচ্ছে 51। কত দিয়ে গুণ করলাম 3 দিয়ে। 3 17 51 করতে কি 57 লিখলাম ভুল করে, ওটা ঠিক করে নাও, 51 হবে। হ্যাঁ 51, তাহলে 51 ইউনিট কাজ করলো 6 ঘন্টায়, হয়ে গেল। তাহলে 51 ইউনিট কাজ যদি 6 ঘন্টায় করে, তাহলে দেখো তো 51 ইউনিট কাজ যদি 6 ঘন্টায় করে তাহলে বাকি কতটা কাজ রইলো। 60-এর মধ্যে 51 হয়ে গেছে, তো বাকি রয়েছে কত 9 ইউনিট কাজ। সেই 9 ইউনিট কাজ কে করবে, কার টার্ন এবার এ প্লাস বি এর টার্ন। প্রশ্ন করতেই পারে কি করে বুঝলেন এ প্লাস বি এর টার্ন, সেটাও আমি বলে দিচ্ছি পরে। তাহলে বাকি রইলো 9 ইউনিট। সেই 9 ইউনিট কাজ করতে এ আর বি এর কত সময় লেগেছে, 9 ইউনিট কাজ করতে এ আর বি এর সময় লেগেছে 1 ঘন্টা। মোট কাজ হয়ে গেল কত ঘন্টা 7 ঘন্টা। 7 আওয়ার্স টাইম লাগলো টোটাল কমপ্লিট করতে, মানে অপশন এ হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, এবার তোমাদের যে প্রশ্ন মনে হতে পারে যে কেন এ বি নিলাম, এসি কেন নিলাম না। তো এখানে দেখো প্রথম ঘন্টায় এ প্লাস বি করছিল, সেকেন্ড ঘন্টায় এ প্লাস সি করছিল। তো এখানে যদি কটা ঘন্টা কাজ হয়েছে 6টা। ঠিক আছে, 6টা যদি হয় তাহলে প্রথম ঘন্টায় এ, সেকেন্ড ঘন্টায়, প্রথম ঘন্টায় এ বি, সেকেন্ড ঘন্টায় হচ্ছে এসি, থার্ড ঘন্টায় এ বি, ফোর্থ ঘন্টায় এসি, ফিফথ ঘন্টায় এ বি, সিক্স ঘন্টায় এসি কাজ করেছে। 6 ঘন্টায় যদি এ আর সি কাজ করে তাহলে বাকি রইলো কি, এরপরে কার টার্ন হবে, এরপরে এ বির টার্ন হবে। তো বাকি কাজটা কে করেছে, এ বি করেছে। তো এইভাবে মনে না রেখে এটা যদি বুঝিয়ে দিলাম, বুঝে নিলে ভুলে যাও। মনে রাখবে এইভাবে দুখানা টার্মের ব্যাপার হলে কি হবে, যে যারা শুরু করছে তাদের টার্ন হবে। তো এখানে এ বি শুরু করেছিল বলে এ বির টার্ন হয়েছে। ওকে, তাহলে আমাদের আনসার হয়ে গেল কত 7 আওয়ার্স। তো এই ছিল তোমাদের এই ছিল তোমাদের আজকের অঙ্ক, মানে স্পিড টেস্ট থেকে, স্পিড টেস্ট 1 থেকে এই কোশ্চেনগুলো সিলেক্ট করে তোমাদের করালাম।
তোমরা যদি স্পিড টেস্টের সম্পূর্ণ সলিউশন পেতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে আমাদের মানে কমপ্লিট যদি সলিউশন পাওয়া যায় ভালো হয়। তো আমরা চেষ্টাও করছি পরবর্তী ক্ষেত্রে কমপ্লিট সলিউশন আনার। ওকে, দেখতে থাকো, চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।